সোমবার একেবারে হাতের নাগাল থেকে পালিয়ে গিয়েছিল সাদ্দাম। তাকে তন্ন তন্ন করে খুঁজছিল পুলিশ। অবশেষে গতকাল গভীর রাতে পুলিশের জালে ধরা পড়ল কুলতলির সাদ্দাম সর্দার। গতকাল গভীর রাতে কুলতলির চুপড়িঝাড়ার একটি ভেড়ির আলাঘর থেকে সাদ্দামকে গ্রেফতার করেছে পুলিশ। গত কয়েকদিন ধরে সিপিআইএম নেতা মান্নান খানের ভেড়িতে লুকিয়েছিল সাদ্দাম। মোবাইল ফোন ট্র্যাক করার পাশাপাশি স্থানীয় সূত্রে খবর যায় তদন্তকারীদের কাছে। এরপর গতকাল রাতে ছোট ছোট দলে ভাগ হয়ে পুলিশি অভিযান। সিপিআইএম নেতার ভেড়ির আলাঘর থেকে গ্রেফতার সাদ্দাম শেখ। নিরাপত্তার মধ্যে দিয়ে সাদ্দাম এবং গাড়িটা খোলো। মান্নান দা, আপনি কোন রাজনৈতিক দল করতেন? মান্নান দা, আপনি কতদিন ধরে এই বেআইনি ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন? কতদিন? সাদ্দাম বাড়িতে কেন সুড়ঙ্গ তৈরি করেছিলেন? নিচে কেন সুড়ঙ্গ তৈরি করেছিলেন? বাড়িতে কেন তৈরি করেছিলেন? যুক্ত কতজন ছিল, কোথায় ছিলে? মান্নানের সঙ্গে কতদিনের সম্পর্ক? মান্নানের সঙ্গে কতদিনের সম্পর্ক? সাদ্দাম ফাইনালি কালকে একটা খবর পেয়ে পরশুদিন 16 তারিখে আফতাদুর সর্দার বলে একজন আছে, ওকে আমরা অ্যারেস্ট করি। আর গতকাল রাত গভীর রাত 1টার সময় আমরা রেড আমরা করি চুপড়িঝাড়াতে। ওখানে একটা আলাঘর পাওয়া যায়। ওখানে যে আমাদের ঠাকুর রানী নদী আছে, ওর পাশে যে আলাঘর ফিশারি, ওই ফিশারির মালিক হচ্ছে মান্নান খানের 3-4টে আলাঘর ছিল। ওর একটা আলাঘরে এ শেল্টার নিয়ে বসেছিল। এ আর মান্নান, মানে সাদ্দাম সর্দার আর মান্নান দুজনেই শেল্টার নিয়ে বসেছিল। আমরা খবর পেয়ে ওখানে আমরা গিয়ে রেড করে আমরা দুজনকেই অ্যারেস্ট করি। এই দুজনেরই ক্রিমিনাল অ্যান্টিসিডেন্টস আছে। আর ফাইনালি আমরা যেটা করেছি, এদিকে এখন টোটাল এই কেসে 5 জন আমরা অ্যারেস্ট করেছি। আজকে ফরওয়ার্ড করে আলটিমেটলি আমরা এই মেইন যে মাথা সাদ্দাম সর্দার, একে আমরা এখনো অ্যারেস্ট করতে পারলাম। আর এখন যেটা শৈরুল যে আছে, এখনো পলাতক আছে। আমরা চেষ্টা করছি যত শীঘ্রই হোক আমরা একে অ্যারেস্ট করব। মূর্তি প্রতারণা মামলার অন্যতম কিংপিন এই সাদ্দাম, তাকে অবশেষে পুলিশ গ্রেফতার করেছে এবং আজ তাকে বারুইপুর আদালতে পেশ করা হয়েছে। কথা বলবো অর্পণ আমার সহকর্মীর সঙ্গে। অর্পণ, যেরকম বারুইপুর পুলিশ জেলার এসপি বলছিলেন যে গত 10 বছরে 7টা মামলা রয়েছে এই সাদ্দামের নামে, এই মুহূর্তে মানে আজ কোর্টে পুলিশ নিজেদের হেফাজতে নিতেই আবেদন জানাবে। এরপর ঠিক কোন কোন বিষয়ে সাদ্দামের থেকে জানতে চাইতে পারে পুলিশ? দেখো, বেশ কয়েকটি বিষয় এই প্রতারণা মামলায়। শুধু সাদ্দাম নয়, সাদ্দামের সঙ্গে আরও যারা জড়িত রয়েছে প্রত্যেকের নাম, তাদের পুরো পরিকল্পনা। এই সাদ্দাম, এর আগেই আমরা নিউজ 18 বাংলায় এক্সক্লুসিভভাবে দেখিয়েছিলাম এই প্রতারণা চক্র কিভাবে চলে, কারা অপরাধ করে, কারা গিয়ে জেল খাটে, সমস্ত বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করবে। এবং এই মান্নান খান, তার কি যোগাযোগ রয়েছে, তিনি পুলিশের কাছে প্রথম পর্যায়ে জানিয়েছেন যে 1 বছর ধরে তাকে সে চেনে। মান্নান যেটা জানিয়েছেন যে দীর্ঘদিন ধরে চেনে। তাহলে এই দুটো বয়ান সকাল পর্যন্ত যা দেওয়া হয়েছে, তার মধ্যে দুটো বয়ানের তফাৎ রয়েছে। এর পাশাপাশি সোনার যে মূর্তি, তারা সোনার মূর্তি যে দেখাতো, সেই মূর্তি কোন মূর্তি, এবং এই যে সাদ্দাম সর্দারের তার বাড়িতে যে ঘরের যে টানেল রয়েছে, সেই টানেল কেন বানানো হয়েছিল, তার ঘরের মেঝে ভিতরে আন্ডারগ্রাউন্ড রয়েছে, সেই আন্ডারগ্রাউন্ড কেন বানানো হয়েছিল, এবং পুরো ঘটনা এই যে প্রথমে যে অভিযোগ আসে চুল দেওয়ার নাম করে সেখানে 12 লক্ষ টাকা নেওয়া হয়েছে নদিয়ার এক ব্যবসায়ীর কাছ থেকে। পাশাপাশি একাধিক অভিযোগ রয়েছে কুলতলি এবং বারুইপুর পিডির মধ্যে, যা দেখা গিয়েছে যে মাসে একটি এবং বছরে প্রায় 5 থেকে 7টি এমন প্রতারণার মামলা হয়েছে। এবং পুলিশ যেটা মনে করছে যে কাঁচা সোনা যারা কিনতে আসতেন ক্যাশ টাকায়, তাদের মধ্যেও 2 নম্বরই বেশ কিছু লোক রয়েছে, কারণ বেআইনিভাবে এই কাঁচা সোনা কেনা যায় না, তারা অভিযোগ অনেকেই করেননি। তাহলে প্রতি মাসে কতকগুলো ঘটনা ঘটে।
এবং এই ঘটনার পিছনে যারা যারা রয়েছেন 26 জনের নাম ইতিমধ্যেই পুলিশের খাতায় রয়েছে। এই 26 জনের পিছনে যারা রয়েছেন, যারা মনিটরিং করছেন, তাদের কাছে পৌঁছানো এবং এদের কাছে যে পুলিশকে লক্ষ্য করে শাহিদুল যে গুলি চালিয়েছিল, আগ্নেয়াস্ত্র কোথায় পেল, সেই আগ্নেয়াস্ত্র রাখার জায়গা কোথায়, এবং এই যে পয়তারহাটের বিস্তীর্ণ এলাকায় তাদের যেই আধিপত্য রয়েছে, যারা অভিযোগকারী তাদের যেটা বক্তব্য একাধিক জায়গায় যেটা এসেছে যে এলাকায় কারোর কাছ থেকে কোনো সাহায্য চাইলে কেউ এগিয়ে আসেন না, তাহলে এই পুরো এলাকার নিয়ন্ত্রণ সাদ্দাম বাহিনীর হাতে থাকতো। কিভাবে সেটা মনিটরিং করা হতো? অভিযোগ জানানোর পরেই কারা এই মধ্যস্থতাকারী যারা পুলিশের কাছে গিয়ে সারেন্ডার করত, সব বিষয়ে জানার জন্য তাদেরকে দীর্ঘ জিজ্ঞাসাবাদের প্রয়োজন রয়েছে। ইতিমধ্যেই বারুইপুর আদালতে তাদেরকে তোলা হয়েছে এবং তাদেরকে 14 দিনের জেল নিজেদের হেফাজতে চেয়ে আবেদন জানিয়েছে। এবার নিজেদের হেফাজতে নিয়ে মান্নান খান এবং এইখানটাও আরো একবার জানতে চাইছে, এইখানটাতেই অর্পণ, এই মান্নানের সঙ্গে সাদ্দামের যে যোগ সেটা ঠিক কিভাবে, কতদিন তারা পরস্পরকে চেনে, কতদিন তারা এই ধরনের এই অপরাধের সঙ্গী? পুলিশ সুপার যেটা জানিয়েছেন যে সাদ্দাম যেমন প্রতারণার মামলার সঙ্গে যুক্ত রয়েছেন, 7টি তার মামলা রয়েছে, যার মধ্যে একটি খুনের মামলাও রয়েছে, এবং এই যে মান্নান খান তার বিরুদ্ধেও কিন্তু 3টি মামলা রয়েছে, একটি খুনের মামলা, 2টি লুটের মামলা ও একটি জবরদখলের মামলা। এর পাশাপাশি আরও বেশ কিছু অভিযোগ রয়েছে তার পিছনে। এর পাশাপাশি তিনি জানাচ্ছেন যে প্রতারণা চক্রে তিনিও যুক্ত এবং তিনিও এই সোনার মূর্তি দেওয়ার নাম করে তিনিও একাধিক মানুষকে এমন প্রতারণার শিকার এমনভাবে প্রতারণা করেছেন। তাহলে স্বাভাবিকভাবে যারা এই এলাকায় এই প্রতারণার চক্র বুনেছেন বা যারা যুক্ত রয়েছেন, তার মধ্যে আরও একজন বাম নেতা এই মান্নান খান, এবং এর সঙ্গে সাদ্দামের যোগ বা সাদ্দামের যারা আরো অভিযুক্ত রয়েছেন তাদের সঙ্গে সরাসরি কিভাবে যুক্ত হয়েছিল। আমাদের সঙ্গে থাকো, আমরা একবার শুনি মান্নানকে নিয়ে আজ ঠিক কি বললেন বারুইপুর পুলিশ জেলার এসপি, শুনুন। মান্নানের পরিচয় কি, মানে এও কি চক্রের সঙ্গে যুক্ত? এর চক্রের সঙ্গে যুক্ত, এর এগেইনস্টও কেস আছে বিভিন্ন। নিজেকে তো সিপিএম মেম্বার বলছে। একই সাথে কারবার করে এই যে একদম একদম এদের একটা গ্রুপ আছে, অ্যারাউন্ড 12 থেকে 14 লোকের একটা টিম আছে, এই টিমরাই এটা করে। একটু যদি বলেন। মান্নানের বাবা এবং বোন তাদের বক্তব্য এসছে আমাদের কাছে, শুনুন তারা কি বলছেন। ফিচারি করে আর ওই 2-3 বার বাড়ি ফিচারি নিয়ে থাকবে। আগে আমি সিপিএম করি, আমি সিপিএম মেম্বার, আমি কোনো দলে যাই না, কোনো জায়গা। আপনার ছেলে কি সিপিএম দল করে? না, এখন না করে না, সব বারঙ্গ দিয়ে সব বসছে, কোনো দলের সঙ্গে যোগাযোগ নেই। সাদ্দাম সর্দার পুরো সময় জানি না, দেখিনি আর কোথাও। রাত 3টের সময় মাছ চালান করে দেবে বলে মাছ তুলতে গিয়েছে, সেখান থেকে আটক করে নিয়েছে। সাদ্দামকে নিয়ে রেখেছে, যার কারণে দাদাকে তুলে নিয়ে এখানে আসতো না। টোটালি আমাদের ফ্যামিলি কেউ ওনাকে চেনে না। বাবা থেকে সিপিএন করে আসতে যে দাদা সিপিএন করতে, দাদা কোনো দোষী নেই। আমরা চাইছি দাদা ওখান থেকে মুক্তি পাক। চক্রান্ত করে আমার দাদাকে এই ফাঁসানোর জন্য তো এগুলোই করেছে। এলাকার বিধায়ক এই মান্নানকে নিয়ে কি বলেছেন শুনবো। দীর্ঘদিন এখানে বাম আমল থেকে এই কাজকর্মগুলো হতো। আমাদের সরকার ক্ষমতা আসার পর থেকে পুলিশ অত্যন্ত সক্রিয়তার সঙ্গে এগুলো দমন করছিল, কিন্তু লুকিয়ে চুরিয়ে টুকটাক কাজ করছে। সেই জায়গা থেকে গতকাল গভীর রাতে পুলিশ খবর পায় যে চুবড়িগড়া অঞ্চলে আমাদের প্রাক্তন এমএলএ, তার ছায়ার সঙ্গে মান্নান খান, সিপিএম এর এক নেতা, তার যে আলাঘর আছে ফিশারি, সেই আলাঘর থেকে পুলিশ খবর পেয়ে সেখান থেকে গভীর রাত তাকে গ্রেপ্তার করে। এবং এই ঘটনার সঙ্গে আমি মনে করি যে সিপিএম এর যেমন প্রত্যক্ষভাবে যোগ আছে, এবং এটা তদন্ত হলে দেখবেন আরো অনেক সত্য বেরিয়ে পড়বে। বিধায়ক বলছেন সিপিআইএম নেতা এই মান্নান খান, সিপিআইএম এর প্রত্যক্ষ যোগ আছে। আমরা কথা বলেছিলাম সুজন চক্রবর্তী সিপিআইএম নেতার সঙ্গে, তার প্রতিক্রিয়া শুনুন। কোথা থেকে তিনি গ্রেপ্তার হয়েছেন বলে কি একটা নাম বলছে, ওই নামে তো সিপিএম এর কোনো লোক ওখানে নেই। মান্নান খান নাকি একটা নাম বলছে সিপিএম এর নেতা ছেড়ে দিন, ওই নামে সিপিএম এর লোক ওখানে কেউ আছে বলে মনে হয় না। এটা একটা ফলস ব্লেম দেবার চেষ্টা করা হচ্ছে, এবং করা হচ্ছে আসলে সাদ্দামকে বাঁচানোর জন্য। ধরা পড়ে গেছে বলে ঘাট থেকে দোষ চাপানোর জন্য সিপিএম এর কথা মনে পড়েছে। মান্নান খান বলে সিপিএম এর কোনো নেতা ছেড়ে দিন, কোনো কর্মী ওখানে নেই। পুলিশের জালে কুলতলির সাদ্দাম,
টাওয়ার লোকেশন ধরে গ্রেফতার করেছে তাকে পুলিশ। সোমবার পুলিশকে লক্ষ্য করে গুলি চালায় সাদ্দামের ভাই। প্রতারণা এবং পুলিশের উপর হামলার অভিযোগ। সাদ্দাম সহ 5 জনকে গ্রেফতার করেছে পুলিশ। অর্পিতা, আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বলবো। অর্পিতা, ঠিক কিভাবে চললো এই পুরো অপারেশনটা? সোমবার যখন পুলিশ যায় প্রতারণার অভিযোগ পেয়ে সাদ্দামকে ধরতে, তখন বাধার মুখে পড়তে হয়েছিল। সাদ্দামের ভাই গুলি ছুড়েছিল পুলিশকে লক্ষ্য করে। তারপর থেকেই পলাতক ছিল সাদ্দাম। অবশেষে গতকাল গভীর রাতে ধরা পড়লো। ঠিক কিভাবে হলো এই গোটা প্রসেসটা একটু যদি বলো। দেখো, সাদ্দাম এই সোমবার থেকে পুলিশ যখন তাকে ধরতে যায়, যখন সে পালিয়ে যায়, এই পালিয়ে যাওয়ার পর পুলিশ এখন অব্দি প্রাথমিক তদন্তে যেটা জানতে পেরেছে, যেটা করে সেক্ষেত্রে পুলিশ জানাচ্ছে, পুলিশ সূত্র থেকে খবর যে এই সাদ্দাম প্রথম দিন সেখানে একটি 500 বিঘের একটি উচ্ছে ক্ষেত ছিল, সেই ক্ষেতে কিন্তু সে এক রাত সেখানে কাটিয়েছে, এমনটাই পুলিশের জেরায় কিন্তু চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। দ্বিতীয় দিন সে বকুলতলার কাছে একটি ইট ভাটা ছিল, সেই ইট ভাটাতে সে রাত কাটায়। এবং গতকাল অর্থাৎ তৃতীয় দিন সন্ধে বেলায় সে মান্নানের সঙ্গে সে যোগাযোগ করে এবং মান্নানের কাছে গিয়ে সে বলে যে তাকে যেন থাকতে দেওয়া হয়, এবং সেখানে ভাত, মুড়ি, বিস্কুট সেগুলো সে খায়। শুধু তাই নয়, সেখানে ঠাকুরা নদীর পাশে যেখানে কিনা মাছ ধরার জন্য যে ছোট যে আলাঘর যেটাকে বলা হয়, যেখানে একটি ঝুপড়ি মতন করে সেখানে পাহারা দেওয়ার জন্য যে ঘর, সেই ঘরে কিন্তু এই সাদ্দাম সেখানেই লুকিয়েছিল বলে পুলিশ প্রাথমিকভাবে জানতে পারে। এবং মোবাইলের টাওয়ার লোকেশন সূত্র, যে কথা তুমি বলছিলে যে কিভাবে পুলিশ তাকে ট্র্যাক করলো, সেক্ষেত্রে পুলিশ সূত্র থেকে জানতে পারছি আমরা যেটা, যে ঘটনার পর থেকে তার মোবাইল অফ ছিল, কিন্তু কোনো একটি কারণে সেই মোবাইল সেখানে অন করা হয়েছিল, এবং তারপরে সেই সূত্র ধরেই কিন্তু সেখানে পুলিশ গিয়ে পৌঁছায় এবং লোকাল ইনফরমেশন মারফত, অর্থাৎ গোপন সূত্রে, এবং তার সঙ্গে কিন্তু ম্যানুয়াল, এবং তার সঙ্গে কিন্তু এই যে মোবাইলের টাওয়ার লোকেশনের সূত্র ধরে পুলিশ সেখানে যায় এবং তাকে গ্রেপ্তার করে। এক্ষেত্রে তোমাকে জানিয়ে রাখি যে এই যে উচ্ছে ক্ষেতকার বা যেখানে সে লুকিয়েছিল ইট ভাটাকার, সেগুলো পুলিশ কিন্তু জানার চেষ্টা করছে। এরই পাশাপাশি একটি উল্লেখযোগ্য বিষয় যে এই মান্নানের সঙ্গে তার যে 1 বছরের যে যোগাযোগ রয়েছে, অর্থাৎ এই যোগাযোগের মধ্যে কিন্তু সেখানে বেশ কিছু তথ্য পুলিশ জানতে পেরেছে। যেরকম এই যে সাদ্দামের যেখানে কিনা ঘর ছিল, সেখানে একটি সুড়ঙ্গ রয়েছে, সেই জেরায় কিন্তু পুলিশ সূত্র থেকে খবর যে সাদ্দাম পুলিশের জেরায় পুলিশকে সে জানায় যে এই সুড়ঙ্গটি তৈরি করেছিল সেটিকে শৌচাগার তৈরি করার জন্য। কিন্তু শৌচাগার কেন এইভাবে তৈরি হয়ে থাকবে যে একেবারে খাতের নিচের থেকে সেখানে একেবারে এমন একটি সুড়ঙ্গ যেটি একেবারে সঙ্গে সঙ্গে এটি খালের সঙ্গে মিশেছে, সেখানে একটি গেট করা রয়েছে, সেই বিষয় কিন্তু সদুত্তর দিতে পারেনি। সেক্ষেত্রে পুলিশ যেটা মনে করছে যে বিভ্রান্তিমূলক তথ্য দিয়ে থাকতে পারে সাদ্দাম, সেই কারণে তাকে কাস্টাডিতে নিয়ে তাকে জেরা করাটা অত্যন্ত প্রয়োজন। এবং এই যে সাদ্দাম এবং তার সঙ্গে মান্নানের যে যোগসাজশ, সেই চক্র কিন্তু বহুদিন ধরে চলছে। গত 1 বছর ধরে তার সঙ্গে যতই ঘনিষ্ঠতা হোক, এই যে চক্র, সেখানে 12 থেকে 14 জনের একটি র্যাকেট এখানে দীর্ঘদিন ধরে চলে, যেখানে কিনা মূর্তি, কখনো কিন্তু চুল, কখনো বিভিন্ন ধরনের যে পুরনো যে কয়েন, অর্থাৎ রূপো বা সোনার যে কয়েন, সেই কয়েন নিয়েও কিন্তু এই যে চক্র, সেই চক্র চলতো। এর পাশাপাশি অস্ত্র বা এই জাতীয় কোনো জাল নোটের ব্যবসা, সেই ব্যাপারেও কিন্তু পুলিশ খোঁজ খবর তারা নিচ্ছে। তারা অর্পিতা, অনেক ধন্যবাদ তোমায়। কিছুক্ষণ আগে বারুইপুর পুলিশ জেলার পুলিশ সুপার তিনি সাংবাদিক সম্মেলন করে এই গোটা অপারেশনটার কথা বলেছেন, শুনবো আরো একবার। ইনভেস্টিগেশনে যাওয়া পাওয়া যাচ্ছিল কি এদের একটা বড় গ্যাং আছে, যেটা শুধুমাত্র চুল না, বিভিন্ন আলাদা আলাদা মোডাস অপারেন্ডি আছে। এক হচ্ছে পুরনো নকল সোনা বিক্রি করার একটা এদের চক্রান্ত আছে। আর্টিফ্যাক্টস, পুরনো আর্টিফ্যাক্টস, বলবো এটা মুঘল জমানার আর্টিফ্যাক্টস, কিছু কয়েন্স, এইসব বিক্রি করে বিভিন্ন লোককে প্রলোভন দেখিয়ে এরা আসতো, ওখানে ডাকতো, ডেকে ওদের কাছ থেকে কিছু কিছু ক্ষেত্রে হয়তো এই মাল দিত, কিন্তু বেশিরভাগ যেটা দেখা যাচ্ছে এরা কিন্তু টাকা নিয়ে কিছু এদেরকে দিত না।